আমেরিকা আবারও পোল্যান্ডে সেনা মোতায়েন করতে যাচ্ছে নিশ্চিত করেছেন পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। নেটো শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা ক্রেমলিনের। মস্কোয় সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার চাপের মুখে জার্মানির কাছ থেকে 12টি অত্যাধুনিক সাবমেরিন কিনেছে কানাডা। ফ্রান্স স্পেন সীমান্তে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। পোল্যান্ডে সাময়িকভাবে স্থগিত থাকা আমেরিকান সেনা মোতায়েন ও রোটেশন প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ এই তথ্য নিশ্চিত করেছেন। একই অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে পোল্যান্ডের মাটিতে আমেরিকার সহায়তায় অত্যাধুনিক দূরপাল্লার ক্রুজ মিসাইল তৈরির একটি চুক্তিও। ইউক্রেন এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড নেটোর এই গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রে ইউএস সেনা মোতায়েনের রোটেশন প্রক্রিয়া মে মাসে স্থগিত করার পর তা আবারও চালুর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সোমবার পোল্যান্ডের বিটগোস শহরের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তকে স্বাগত জানান পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। পোল্যান্ড মূলত একটি ট্রান্স আটলান্টিক সেতু, যা আমেরিকাকে ইউরোপের সাথে যুক্ত করেছে। আমেরিকান অংশীদারদের মতে পোল্যান্ড একটি অনুগত ও অনুকরণীয় মিত্র। তাই কয়েক সপ্তাহ আগে স্থগিত হওয়া ইউএস সেনা রোটেশন প্রক্রিয়াটি যে আবারও শুরু হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে, এই খবরটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এক সংকেত। ইউরোপের দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অর্থ ব্যয় করা উচিত, এমন যুক্তিতে আমেরিকান প্রশাসন সেনা সংখ্যা পর্যালোচনার অংশ হিসেবে এই রোটেশন স্থগিত করেছিল। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে আরও অতিরিক্ত 5000 সেনা পাঠানোর ঘোষণা দেন। একই সাথে পোল্যান্ডে আমেরিকান প্রযুক্তির দূরপাল্লার ব্যারাকুডা 500 ক্রুজ মিসাইল যৌথভাবে সংযোজন ও উৎপাদনের জন্য 3টি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে, যা নেটো ও পোল্যান্ডের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ নাগরিকদের ওপর চালানো একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ইউক্রেনিয়ান জাতীয়তাবাদী বিদ্রোহীদের নামে সামরিক ইউনিটের নামকরণকে কেন্দ্র করে ওয়ারশো ও কিয়েভের মধ্যে সাম্প্রতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। আর এই রাজনৈতিক বিভেদের মাঝেই ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানান পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়টিকে আমরা যেন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র বানিয়ে না ফেলি। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তির মতো জাতীয় স্বার্থের বিষয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। অন্যথায় আমাদের খুব দ্রুতই এর জন্য চড়া মূল্য দিতে হবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 11 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। নেটো শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল। এদিকে ট্রাম্পের সাথে ফোনালাপের পর সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত সুসংগত। অন্যদিকে ওমস্কে রাশিয়ার বৃহত্তর তেল শোধনাগারে সফল ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। ভোরের আলো ফোটার আগেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। সোমবার শহরের ঐতিহাসিক পদিলস্কি জেলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মতো আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ও গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন জরুরি বিভাগের কর্মীরা। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এ পর্যন্ত 11 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 19 বছর বয়সী এক তরুণীও রয়েছেন। আমাদের পুরো সিঁড়িটাই ভেঙে পড়েছে। নিচে নামার কোনো উপায় ছিল না। আমরা সেখানে স্রেফ অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। যেখানে এখন ক্রেনটি ঝুলছে ঠিক ওটাই আমার ফ্ল্যাট। আমি ভেবেছিলাম আজ বুঝি সব শেষ। পরে উদ্ধারকারীরা এসে আমাদের নিচে নামিয়ে আনে।
Сейчас, не дай бог, еще раз повторю. কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এই হামলাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, শহর ধ্বংস করতে রাশিয়া জিরকন, শাহেদ ও ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের মরণাস্ত্র ব্যবহার করছে। তবে কিয়েভে যখন এই ধ্বংসযজ্ঞ চলছে, ঠিক তখন রাশিয়ার ওমস্ক অঞ্চলে দেশটির বৃহত্তম তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনিয়ান বাহিনী। এই চরম উত্তেজনার মাঝেই গত শনিবারের পুতিন ট্রাম্প ফোন আলাপ নিয়ে নতুন বার্তা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত সুসংগত এবং তিনি পুতিনের যুক্তিগুলো মন দিয়ে শুনেছেন। ট্রাম্প ঘন ঘন নিজের মত বদল করেন বলে যে সমালোচনা রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করে ক্রেমলিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বেশ সুসংগত অবস্থান রয়েছে। তিনি যা ঘটছে তা নিজের মতো করে বোঝেন এবং নিজের বিশ্বাসের জায়গায় অনড়। সবচেয়ে বড় কথা, তিনি পুতিনের দেয়া তথ্যগুলো শোনার জন্য উন্মুক্ত। খুব শিগগিরই দুই প্রেসিডেন্টের মধ্যে পরবর্তী যোগাযোগ হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তির জানান দিতে সোমবার থেকে চায়নার তিংতাও উপকূলে যৌথ নৌমহড়া শুরু করেছে চায়না ও রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা বেজিংয়ের সার্বভৌম অধিকার এবং এই যৌথ মহড়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। তবে জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই যৌথ মহড়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়না আমাদের কৌশলগত অংশীদার এবং নিজেদের ভূখণ্ডে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পূর্ণ সার্বভৌম অধিকার বেইজিংয়ের রয়েছে। আমরা একে আন্তর্জাতিক আইন মেনেই একটি স্বাভাবিক সামরিক তৎপরতা হিসেবে দেখছি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। মস্কোয় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই তথ্য নিশ্চিত করেছেন। রুশ সংবাদ মাধ্যম রাষ্ট্রদূতের মন্ত্রণালয়ে প্রবেশের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। মূলত গত 2 জুলাই স্টকহোমে অবস্থিত রুশ দূতাবাসে দুটি অজ্ঞাত ড্রোন থেকে রং এবং একটি নকল বিস্ফোরক সদৃশ বস্তু ফেলার ঘটনা ঘটে। দূতাবাসের নিরাপত্তা লঙ্ঘনের এই নজিরবিহীন ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং এর ব্যাখ্যা চাইতেই মূলত সুইডিশ রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে তলব করেছে মস্কো। কানাডার নৌবাহিনীর জন্য 12টি নতুন সাবমেরিন তৈরিতে জার্মানির TKMS কোম্পানিকে নির্বাচন করেছে অটোয়া। সোমবার দ্য গ্লোব অ্যান্ড মেল এক প্রতিবেদনে এই তথ্য জানায়। তুর্কির আঙ্কারায় অনুষ্ঠেয় নেটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। মূলত সামরিক ব্যয় GDPর 2% উন্নীত করতে আমেরিকার চাপের মুখে এই বড় পদক্ষেপ নিল কানাডা। প্রতিযোগিতায় সাউথ কোরিয়াকে পেছনে ফেলে জার্মানির এই চুক্তিটি চূড়ান্ত হওয়ায় ইউরোপের দেশগুলোর সাথে কানাডার সম্পর্ক আরও দৃঢ় হবে। নেটোর নতুন স্ট্যান্ডার্ড হতে যাওয়া এই 212CD ক্লাসের অত্যাধুনিক সাবমেরিনগুলো কানাডার সামুদ্রিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। ফ্রান্স ও স্পেনের সীমান্ত এলাকায় তীব্র দাবদাহে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে পাইরেনিস পর্বতমালায় 4600 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান থেকে পানি ফেলা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে এক ফায়ার ফাইটার সহ 5 জন আহত হয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে ট্যুর ডি ফ্রান্স সাইক্লিং প্রতিযোগিতার 3য় পর্বের দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব স্পেনের সিয়েরা দে এম্পাদান জাতীয় উদ্যান অভিমুখে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ 2 শতাধিক ফায়ার ফাইটার কাজ করছেন। তীব্র বাতাস ও 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে দুই দেশকেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এক নজরে ইউরোপের নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।